আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোহিঙ্গা ইস্যু নিয়ে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সাথে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, শুল্ক কমানোর বিষয়ে বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদে পূর্ণাঙ্গ রূপ দিতে চায় ঐকমত্য কমিশন, বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবার বৈঠক। খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলায় ভোট থেকে 144 ধারা প্রত্যাহার, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় জেলা প্রশাসনের সিদ্ধান্ত। নির্বাচনের আগে জামায়াত আমিরের দায়িত্বে নতুন মুখ আসার সম্ভাবনা, আলোচনায় শফিকুর রহমান, মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরোয়ার। এবং 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় জয়পুরহাটে থমকে আছে 18টি সড়ক উন্নয়ন কর্মকাণ্ড, চরম দুর্ভোগে এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ওয়াশিংটনে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় বাংলাদেশে নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। মার্কিন আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ক্যালিসন হুকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব এবং অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রচেষ্টারও প্রশংসা করেন। জবাবে ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের ঘোষিত $60 মিলিয়ন সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্র দফতর ও বাণিজ্য প্রতিনিধির কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা চান। যুক্তরাষ্ট্র শুল্ক কমানোর বিষয়ে পূর্ণ বিবেচনার আশ্বাস দিয়েছে। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে বলে জানা গেছে। বেলা 11:30টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা শুরু হবে। ঐকমত্য কমিশন সূত্র জানায়, এর আগে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা। 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। 15 অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে চায় কমিশন। আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহারের পর খাগড়াছড়ি সদর ও গুইমারায় 144 ধারা তুলে নিয়েছে প্রশাসন। আজ সকাল 6টা থেকে এটি কার্যকর হয়েছে। 8 দিন পর 144 ধারা প্রত্যাহার করায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানও শিথিল করা হয়েছে। ফলে খাগড়াছড়ি মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। এর আগে স্কুল ছাত্রী ধর্ষণ ঘটনা ও সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে গত 27 সেপ্টেম্বর দুপুর 2টা থেকে 144 ধারা জারি করে প্রশাসন। বর্তমান তুলে দিচ্ছে, বর্তমান করেন খাগড়াছড়ির ভিতরে মানুষ পাহাড়ি বাঙালি সবাই আসতেছে, বাজার সাজা করতেছে, চারিদিকে আছে, কোনো সমস্যা নাই। এখন মোটামুটি ভালোই লোকজন আসতেছে, সাজেকে যাচ্ছে, বেজাহিনা হইতেছি, তারপরে এখন স্বাভাবিক চলতেছি। দর্শক, খাগড়াছড়ির সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবু দাউদ। শনিবার সকালে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহারের পর গতকাল রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। আপনি জানেন যে ফৌজদারি কার্যবিধি 1898 এর বিধি মোতাবেক এই 144 ধারা প্রত্যাহারের পর মানুষের মধ্যে স্বস্তির একটা ভাব তৈরি হয়েছে। মানুষ এখন অনেকটা শান্তিতে আছে। তারা বলছে এতদিন ধরে যে মানুষের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা ছিল সেটা কিন্তু অনেকটা কেটে গেছে। ফলে এখানকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি অনেকটাই স্বাভাবিক। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর যে কড়াকড়ি ভাব ছিল সেটি কিন্তু এখন কমে এসছে। ফলে মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। নির্বাচনের আগে জামায়াতের আমিরের দায়িত্বে আসতে পারে নতুন মুখ। রোকনদের ভোটের মাধ্যমে ডিসেম্বরের শেষের দিকে জানা যাবে কে হচ্ছেন আমির। অন্যান্য দলের মতো জামায়াতের প্রার্থীদের নাম প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী হতে পারে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খায়রুল ইসলামের রিপোর্ট। বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির মাঠে সক্রিয় জামায়াত ইসলামী।
তবে দলটির নানা তৎপরতা ছাপিয়ে সবার নজর কাড়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ইসলামী আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনে তার প্রেরণা ও উৎসাহমূলক নানা বক্তব্য। আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। জুলাই বিপ্লবের পর তার দক্ষ নেতৃত্বে উজ্জীবিত জামায়াতের নেতাকর্মীরাও জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে দলটির রাজপথে উত্তেজনা বাড়িয়েছে। সব আসনে প্রার্থী চূড়ান্ত করে ভোটের প্রস্তুতিও নিচ্ছে জামাত। তবে এসব তৎপরতার মধ্যেও জোর আলোচনায় এসেছে নতুন আমির নির্বাচন নিয়ে। ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল থেকে জামায়াতের আমির নির্বাচিত হন 2019 সালের নভেম্বরে। 2022 সালে তার মেয়াদ শেষ হলে 2023 ও 25 সেশনে তিনি আবারও আমির নির্বাচিত হন। এবছর ডিসেম্বরে শেষ হচ্ছে তার দ্বিতীয় মেয়াদ। দলটির গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের জন্য নির্বাচিত হন আমির। সেই হিসেবে আগামী জানুয়ারি মাসেই ঠিক হবে নতুন আমির। এজন্য চলতি মাসের মাঝামাঝি সময় সারা দেশে রোকন সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। আমিরে জামাতের নির্বাচনটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 সদস্যের একটি নির্বাচন কমিশন আছেন আমাদের, একজন প্রধান নির্বাচন কমিশনার আর বাকিরা হচ্ছেন এর সদস্য। 25শে ডিসেম্বরের আগেই ওনারা বসে, নির্বাচন কমিশন বসে নির্বাচনের প্রস্তুতি নেন, ব্যালট পেপার রেডি করেন। আমরা গোপন ব্যালটে এখানে হয়, পরে বিভিন্ন জেলা এবং মহানগরগুলোতে প্রিজাইডিং অফিসার তারা নিয়োগ করেন, দায়িত্বশীলদের দায়িত্ব দেওয়া হয়, এটা টিম করে দেওয়া হয় স্ব এলাকায়। আমির নির্বাচনের জন্য কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যরা 3 জনের নাম প্রস্তাব করবেন। সারা দেশের 1 লাখেরও বেশি রোকন এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে আমির হিসেবে ভোট দেবেন। চাইলে রোকন সদস্যরা এই 3 জনের বাইরেও পছন্দের যে কোনো রোকন সদস্যকে ভোট দিতে পারবেন বলেও জানান জামায়াতের এই নেতা। ভোট নেওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু রোকনদের সংখ্যা 2000, 3000, 4000, 5000 আছেন কোনো কোনো জেলাতে বা মহানগরে, তো সেখানে আমরা একসাথে কোনো একটা হলে, কমিউনিটি সেন্টারে, এগুলোতে আমরা আয়োজন করি। সেখানে আগে জানানো হয়, চিঠি দেওয়া হয়, রোকনরা আসেন, ওনারা ভোট দেন। অন্যান্য দলের মতো জামায়াতের প্রার্থীদের নাম প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে 2026 থেকে 28 সেশনের জন্য সম্ভাব্য প্রার্থী হতে পারেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, দলের সিনিয়র নায়েবে আমির মজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জয়পুরহাটে বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ থেমে আছে দীর্ঘদিন থেকে। 2023 সালে কাজ শুরু হলেও 24-এর 5 আগস্টের পর থেকে বন্ধ আছে সব সড়কের উন্নয়ন কাজ। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ আসে 572 কোটি 82 লাখ 61 হাজার টাকা। 18টি প্রকল্পের মাধ্যমে জেলার 5টি উপজেলার শতাধিক গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2-এর আওতায় সড়কগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 2023 সালের সেপ্টেম্বরে। 1 বছরের মধ্যে সব কাজ শেষ হওয়ার কথা থাকলেও 5 আগস্টের পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা গা ঢাকা দেওয়ায় থেমে যায় এর উন্নয়ন কাজ। সেই থেকে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। প্রায় লক্ষাধিক মানুষ আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করে। 2 বছর আগে খোয়া বিছে পালিয়ে গেছে, জায়গা জায়গা ভাঙ্গে আলে গেছে। আমাদের ভ্যান গাড়ি এগুলা নিয়ে যাওয়ার সমস্যা হয়। ময়লা পানি কাদু জমে থাকে, তাদের পায়ে এলে ময়লা পানি বললে তো পচা ঘা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ছেলেপেলে স্কুলে যেতে পারে না। আশা করছি নতুন সরকার আসে আমাদের রাস্তাঘাট তাড়াতাড়ি ভালো হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস এলজিইডির এই প্রকৌশলীর। জয়পুরহাটে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে কার্পেটিং এর কাজ আপাতত বন্ধ আছে। আবহাওয়া অনুকূলে পরিবেশ আসলে আমাদের কার্পেটিং এর কাজগুলো শুরু হবে ইনশাআল্লাহ। তখন দেখবেন কাজের অনেক গতি পাবে। জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়ক উন্নয়নের কাজ শেষ করতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ধানে পোকার আক্রমণে দিশাহারা মেহেরপুরের কৃষকরা। বিভিন্ন ধরনের বালাইনাশক প্রয়োগ করেও কাজ না হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা তাদের। কৃষি কর্মকর্তারা বলছেন, মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ এবং গোড়া পচা রোগে জেলার কোনো কোনো স্থানে ধানের ক্ষতি হচ্ছে। সংকট উত্তরণে পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়ে তারা বলেন, বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। মেহেরপুরের হিজুলি গ্রামের কৃষক কামরুল ইসলাম
2 বিঘা জমিতে বিরি ধান 51 আবাদ করেছেন। এরই মধ্যে মাজরা পোকার আক্রমণে নষ্ট হয়েছে আবাদকৃত অর্ধেক জমির ধান। বাকি জমির ধান রক্ষায় বালাইনাশক প্রয়োগ করেছেন, তবে শঙ্কা কাটেনি তার। 5-6 বীজ দিয়ে ঠেকায় কোন রকম ঠেকেছি, আর 1 বিঘি পুরো ছেড়ে দিয়েছি, কোনো বিষে কাজ করছে না। এবছরে যা খারাপ, পচা লাগা আর পোকাতে একদম পুরো ভ্যাস করে দিয়েছে মাঠ। এবার জেলায় আমন ধানের আবাদ হয়েছে 26,860 হেক্টর জমিতে। অনেক স্থানে আমনের ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষি অফিসের সহায়তা না পাওয়ার অভিযোগ আছে কারো কারো। কৃষকরা বলছেন, একদিকে পোকার হানা, অন্যদিকে বালাইনাশকের দাম বেড়ে যাওয়ায় নানামুখী সংকটে পড়েছেন তারা। অনেক জমিতে কারেন্ট লেগেছে, পুরা খেয়ে ফেলেছে, কেউ 2-3 বার কারেন্ট গাবিয়ে দিয়েছে, এই বিষয়ে কোনো কাজ হয়েছে না। এবার যা অবস্থা ধানের, তা মোটামুটি ধরেন 8 মণ থেকে 10 মণ ধান হবে, তা আমাদের খরচ তো উঠবে না। তাহলে আমরা এগুলা কিভাবে আমরা খাবো, কিভাবে আবার তার সামনে আবাদ করবো? কন্ট্রাক্টের জমি নিয়েছি আমি, সেই কন্ট্রাক্ট সেই লোককে কিভাবে দেবো আর কি করে খাবো? আমার কোনো ক্ষমতাই নাই সেই জমিতে আবাদে পানিতে যাব। ধান রোপণের লাইন ও গ্রুপিং পদ্ধতি অনুসরণ করলে পোকার আক্রমণ কমে যাবে বলে জানিয়েছে কৃষি অফিস। একই সাথে মাজরা পোকা দমনে হাতজাল ও বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। বৃষ্টি হচ্ছে, গরমও আছে, যার ফলে মাজরার বংশ বিস্তারটা বেশি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে সমন্বিতভাবে এই বালাইটা দমনের জন্য বলছি। যখন মাজরা পোকা ফসল নষ্ট করে, নতুন করে কুশি দেওয়ার মাধ্যমে সে অনেকখানি ক্ষতি পুষিয়ে নিতে পারে। যেহেতু এখন সর্বোচ্চ কুশি পর্যায়ে আছে, তো যদি আমরা এখন দমন করে ফেলতে পারি, তাহলে আসলে ফলনে এর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। কৃষি অফিস আশার বাণী শোনালেও হতাশা কাটেনি কৃষকদের, কারণ এরই মধ্যে অনেকের আবাদকৃত ধানের অর্ধেক নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন খরচ না উঠে লোকসানের আশঙ্কা তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁর পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলা সহ বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার বিকেলে প্রায় আধা ঘন্টার এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমি। বহু গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় অনেক এলাকা এখনো অন্ধকারে। ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও মেঘের গর্জনে চারদিক অন্ধকার হয়ে যায়। নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে বজ্রপাতে মাছ ধরার সময় বসু নামে এক ব্যক্তি নিহত হন। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ও হামলা বন্ধের আহ্বানের পরও গাজায় হামলা চালিয়ে অন্তত 70 জনকে হত্যা করেছে ইসরায়েল। একই সাথে ফিলিস্তিনিদের গাজা নগরীতে ফিরে না আসতে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে ও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয় হামাস। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি চুক্তির বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে। অগ্রগতিও হয়েছে উদ্যোগটির। ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার আলোকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। ইহুদি নেতা নেতানিয়াহুও বলছিলেন, শিগগিরই মিশরে শান্তি চুক্তির সব বিষয়গুলো চূড়ান্ত করা হবে। It will free our hostages, end Hamas's tyranny in Gaza, and enable a more secure and prosperous future for the peoples of our region. তবে গাজায় হামলা বন্ধে নেতানিয়াহু সরকারের প্রতি ট্রাম্পের আহ্বানের পরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজ সকাল পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় দখলদারদের হামলায় অন্তত 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দিনভর গাজার বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে আল শিফা, আল আওদা এবং নাসের হাসপাতালে একের পর এক মরদেহ আসতে থাকে। শান্তি চুক্তির আহ্বানের পরেও ইসরায়েলের এমন হামলায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। সাধারণ নাগরিকদের সঙ্গে সহমত জানিয়ে হাজার হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসেন। দাবি জানান দ্রুত গাজায় হামলা বন্ধের। সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস জানায়, সবচেয়ে বড় বিক্ষোভগুলো হয় স্পেন, ইতালি ও পর্তুগালে। এর আগে
ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার 20 দফা শান্তি পরিকল্পনা মেনে নেয়ার জন্য রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দিয়েছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি রাজি না হয় তাহলে গাজায় নরক নেমে আসবে। তবে শান্তি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার পরেও দখলদারদের একের পর এক হামলা, ইসরায়েলের এই দ্বিমুখী অবস্থান গাজা সংকটকে আরো জটিল করে তুলছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। ইসরায়েলি বাধার পরেও খাদ্য আর চিকিৎসা উপকরণ নিয়ে গাজা অভিমুখে এখনও ছুটে যাচ্ছে স্বেচ্ছাসেবীদের নৌবহর ফ্রিডম ফ্লোটিলার 11টি জাহাজ। সবশেষ ঘাসান কানাফাকনি ও আল আউদা নামের আরও 2টি জাহাজ যুক্ত হয়েছে এই বহরে। এই 11টি জাহাজে রয়েছেন প্রায় 170 জন আন্তর্জাতিক কর্মী, সাংবাদিক ও চিকিৎসক। বহরটি ইতোমধ্যে গ্রিসের ক্রিট দ্বীপ পেরিয়ে মিশরের মার্সা মাতরুহ উপকূলের উত্তরে অবস্থান করছে। সবচেয়ে বড় জাহাজ আল দামির জাহাজে রয়েছেন বিভিন্ন দেশের সাংবাদিক ও চিকিৎসকরা। এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে 470 জন কর্মীকে আটক করে। এরই মধ্যে শনিবার ওই কর্মীদের মধ্যে 137 জনকে তুরস্কে ফেরত পাঠানো হয়। তারা তুরস্কে পৌঁছে জানান, আটক অবস্থায় ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং জোর করে ইসরায়েলি পতাকা পরানো হয়। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করছে। সদ্যপ্রয়াত লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন স্মরণে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালেদুজ্জামান মিজান। সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও কবি হাসান টুটুলের সঞ্চালনায় স্মরণ সভায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এবার খেলার খবর। টি-20 সিরিজের তৃতীয় শেষ ম্যাচে শারজায় আজ রাতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। টানা 2 ম্যাচ জিতে আগেই সিরিজটি নিজেদের করে নেওয়ায় টাইগারদের সামনে এখন রশিদ খানের দলকে হোয়াইট ওয়াশ করার হাতছানি। তবে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করাটা মুখ্য নয় টাইগারদের কাছে, জয়ের ধারা অব্যাহত রাখাই লাল সবুজ দলের লক্ষ্য। আর সেটা করতেই মনোযোগী এখন বাংলাদেশের ক্রিকেটাররা। এদিকে এই ম্যাচ জয়ে ফেভারিট হিসেবেই খেলতে নামবে জাকের আলী, তাওহিদরা। দুই দলের 15 বারের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে 8টিতে আর আফগানিস্তানে জয় 7 ম্যাচে। শারজায় বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। রোহিঙ্গা ইস্যু নিয়ে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সাথে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, শুল্ক কমানোর বিষয়ে বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের। 15ই অক্টোবরের মধ্যে জুলাই সনদে পূর্ণাঙ্গ রূপ দিতে চায় ঐকমত্য কমিশন। বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবার বৈঠক। খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলায় ভোর থেকে 144 ধারা প্রত্যাহার, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জেলা প্রশাসনের সিদ্ধান্ত। নির্বাচনের আগে জামায়াত আমিরের দায়িত্বে নতুন মুখ আসার সম্ভাবনা, আলোচনায় শফিকুর রহমান, মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরোয়ার। এবং 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় জয়পুরহাটে থমকে আছে 18টি সড়ক উন্নয়ন কর্মকাণ্ড, চরম দুর্ভোগী এলাকাবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla।